আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন ভারতীয় হাইকমিশনার। পাইপলাইনে আরও ডিজেল আমদানি নিয়ে আলোচনা, বদলায়নি পাম্পে দীর্ঘ লাইনের চিত্র। খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে প্রায় 5.5 লাখ কোটি টাকায়। সবচেয়ে বেশি এসালম বেক্সিমকোর। সুদ হার কমানো এবং ডলারের দামে স্থিতিশীলতা চান ব্যবসায়ীরা। প্রতিদিনই বড় হচ্ছে হামে মৃত্যুর মিছিল। নানা প্রান্ত থেকে ঢাকায় ছুটে আসছে আক্রান্তরা। উপসর্গ দেখা দিলে হাসপাতালে নেয়ার পরামর্শ। ফ্যাসিবাদের বিরুদ্ধে আবারও অতীতের মতো মূল্য দেওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের। সংরক্ষিত আরও 13 আসন পাচ্ছে দলটি। বিএনপির কোটা 36, জানালো ইসি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। রহমানের সরকারের শপথের অনুষ্ঠানে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর আগমনী বার্তা দিচ্ছিল গলছে বরফ। 1.5 মাসে প্রতিবেশী দুদেশের অর্থনৈতিক সম্পর্কের মঙ্গাগাঙে ধীরে ধীরে বইছে স্রোতধারা। সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য দেখা করেন ভারতীয় হাইকমিশনার। স্পষ্ট করেন বাংলাদেশ নিয়ে দেশটির মনোভাব। পরে উপদেষ্টা হুমায়ুন কবির জানান, পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে ডিজেল আমদানি বাড়ানোর বিষয়ে কথা বলেছেন তারা। এটা পিপল টু পিপল যাতে হয়, তো দিস ইজ দি সম্পর্ক। এটা ভারতও চাচ্ছে, আমরাও চাচ্ছি এখন পিপল টু পিপল সম্পর্ক জোরদার করতে। তো প্রত্যেক জায়গায় আমরা কালচারাল এক্সচেঞ্জেস মোর চাই। উই ওয়ান্ট এক্সচেঞ্জেস মানে বিটুইন পলিটিক্যাল পার্টিজ, এক্সচেঞ্জেস বিটুইন গভর্নমেন্ট অফিসিয়ালস। তো আমরা এটা যত ওপেন এবং ক্লিয়ারলি আমাদের মধ্যে এঙ্গেজমেন্ট অ্যান্ড ডায়লগ থাকবে, তো সাম অফ দি চ্যালেঞ্জিং ইস্যুস উই মে বি এবল টু রিজলভ। বৈঠকে পারস্পরিক আস্থা ও ইতিবাচক মানসিকতার উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। সংক্ষিপ্ত কথা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে। হাসিনার ব্যাপার তো জুডিশিয়াল প্রসেসে আছে, তার তো একটাই ফাঁসি হয়ে গেছে। তো ফাঁসি হইলে মানে এটা তো আইনি প্রক্রিয়ায় তো থাকবেই। শেখ হাসিনা এবং মানে আরও তো শেখ হাসিনার সাথে আওয়ামী লীগ ক্রিমিনালরা আছে ওখানে। ওটা আমরা মানে বিভিন্ন জায়গায় পরিষ্কারভাবেই জানছি। আজকে মানে আমরা কোনো ডিটেলস ওইগুলো নিয়ে ডিসকাস করিনি। আজকের মূল ইয়েটা ছিল হাই কমিশনার কংগ্রাচুলেটরি কলন করছেন, দ্যাটস ইট। ভারত বাংলাদেশের বড় প্রতিবেশী। 7 এপ্রিল পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান যাচ্ছেন দিল্লি সফরে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক ছাড়াও কথা হবে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল এবং পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরীর সাথে। সফরটি তাৎপর্যপূর্ণ বলছেন বিশ্লেষকরা। এতে জ্বালানি সহায়তার পাশাপাশি আলোচনা হতে পারে তিস্তা, সীমান্ত, গুজব ও অপতথ্যের প্রভাব নিয়ে। বিশ্বে যে টালমাটাল অবস্থা, সেই ক্ষেত্রে আসলে আঞ্চলিক সংসদে শীর্ষ 20 ঋণ খেলাপির তালিকা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এর মধ্যে টপ 10-এ আছে এসালম, সোনালী ট্রেডার্স, বেক্সিমকো, গ্লোবাল ট্রেডিং, চেমন ইস্পাত ও ইনফিনিট সিআর স্ট্রিপস। সব মিলিয়ে দেশে এই মুহূর্তে খেলাপি ঋণের পরিমাণ প্রায় 5.5 লাখ কোটি টাকা। হাসনাত আব্দুল্লাহর লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব তথ্য জানান। ব্যাংক থেকে ঋণ নিয়ে দীর্ঘ সময় ইচ্ছাকৃত টাকা ফেরত না দিলেই কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান খেলাপি হিসেবে চিহ্নিত হন। তবে দেশের আর্থিক খাত এই ক্যান্সারে আক্রান্ত দীর্ঘদিন ধরে, যার পরিধি বাড়ে পতিত আওয়ামী লীগ সরকারের আমলে। অভিযোগ আছে কেন্দ্রীয় ব্যাংকের দুর্বল তদারকি ও রাজনৈতিক বিবেচনায় ঋণ লেনদেনের ফলে বেহাল দশা হয় ব্যাংকিং খাতের। ঋণের টাকার বড় অংশ পাচার হয় বিদেশে। ইসলাম খান। সোমবার এই ইস্যুতে সরগরম হয় সংসদ অধিবেশন। এই মুহূর্তে দেশে খেলাপি ঋণের পরিমাণ কত এবং তা আদায়ে সরকার কি ব্যবস্থা নিয়েছে সেই বিষয়ে অর্থমন্ত্রীকে লিখিত প্রশ্ন করেন এনসিপি নেতা ও এমপি হাসনাত আব্দুল্লাহ। জবাবে শীর্ষ 20 ঋণ খেলাপির তালিকা প্রকাশ করেন অর্থমন্ত্রী। সেখানে সর্বোচ্চ 5টি কোম্পানির নাম এসেছে এসালম গ্রুপের, 2টি প্রতিষ্ঠান বেক্সিমকোর আওতাধীন। আরও আছে সোনালী ট্রেডার্স, গ্লোবাল ট্রেডিং, চেমন ইস্পাত, ইনফিনিট সিআর স্ট্রিপস, কেয়া কসমেটিক্স, দেশবন্ধু সুগার মিলস, পাওয়ার প্যাক মতিয়ারা কেরানীগঞ্জ ও জামালপুর, সিটিসেল, কর্ণফুলী ফুডস, মুরাদ এন্টারপ্রাইজ, সিএলসি পাওয়ার ও রংধনু বিল্ডার্স। ধন্যবাদ। লক্ষ্মীপুর 1 আসন। একই প্রশ্ন তালিকায় হাসনাত আব্দুল্লাহ জানতে চান বর্তমান সংসদ সদস্যদের ঋণ ও সেসব খেলাপি কিনা সে প্রসঙ্গে। লিখিত জবাবে অর্থমন্ত্রী জানান, বর্তমান সংসদের এমপি ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের খেলাপি ঋণ 11,117 কোটি টাকা আদালতের নির্দেশনার পর, যার প্রায় 3300 কোটি টাকা খেলাপি হিসেবে দেখানো হয়নি। অর্থমন্ত্রী সংসদে জানান, টাকা আদায়ে অর্থঋণ আদালতে বিচারক হিসেবে ব্যাংকার নিয়োগের প্রক্রিয়া। হামের উপসর্গ নিয়ে রাজশাহীর 2টি হাসপাতালে গত 24 ঘন্টায় আরও 4 শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে সিলেট ওসমানী মেডিকেলে মারা গেছে 4 মাস বয়সী
এক শিশু। রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে মারা গেছে আরও একজন। সোমবার দুপুরে হাসপাতালের পেডিয়াট্রিক আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। চিকিৎসকরা জানিয়েছেন, হামের উপসর্গের পাশাপাশি শিশুটির নিউমোনিয়া ছিল। তার নমুনা নিয়ে পাঠানো হয়েছে পরীক্ষার জন্য। সিলেটে এখন পর্যন্ত 80 জনের হাম শনাক্ত হয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন 71 জন। এদিকে 3 মাসে রাজশাহীতে চিকিৎসাধীন অবস্থায় 49 জনের মৃত্যু হয়েছে। 24 ঘন্টায় রাজশাহী মেডিকেলে নতুন রোগী ভর্তি হয়েছে 20 জন। চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন 5 জন। ময়মনসিংহ, চাঁদপুর, বরিশাল সহ বিভিন্ন জেলার হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও নতুন রোগী ভর্তি হয়েছে। এদিকে দ্বিতীয় দিনের মতো দেশের 18 জেলার 30 উপজেলায় চলছে হামের বিশেষ টিকাদান কর্মসূচি। টিকা পাচ্ছে 6 মাস থেকে 59 মাস বয়সী শিশুরা। আগামী 3 মে থেকে দেশজুড়ে হামের টিকাদান কর্মসূচি শুরু হবে বলে জানানো হয়েছে। দেশের নানা প্রান্ত থেকে ঢাকায় ছুটছেন হাম আক্রান্ত রোগী, যাদের বেশিরভাগেরই ঠাঁই হচ্ছে ঢাকার ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে। গেল 24 ঘন্টায় এই হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন আরও 52 জন। এখন পর্যন্ত চিকিৎসা নেওয়া 257 শিশুর মধ্যে 44 জন আছে আইসিইউতে। সব মিলিয়ে গেল 20 দিনে হাম সন্দেহে সারা দেশে আক্রান্ত 7,610 জন, আর 117 জন মারা গেছে। তারা আপন দুই বোন, একজনের বয়স 17 আর অন্যজনের 13। 2 সপ্তাহের অসুস্থতায় রায় অস্বীকারের মধ্য দিয়ে দেশের নতুন ফ্যাসিবাদের যাত্রা শুরু হয়েছে, এমন অভিযোগ করেছেন জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। বলেন, অতীতের মতো প্রয়োজনে আবারও মূল্য দেব, তবুও ফ্যাসিবাদকে আর ফিরতে দেওয়া হবে না। সকালে জাতীয় প্রেস ক্লাবে জাগপার 46তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার 46তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে দলটি। অংশ নেন জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা আর বিশিষ্টজনেরা। জুলাইয়ের যারা গণ অভ্যুত্থানের ভাই বোনেরা। আলোচনায় বক্তারা অভিযোগ করেন, আইনের দোহাই দিয়ে জুলাইকে অস্বীকারের পায়তারা করছে সরকার। 50% ভোটের মালিক হয়ে 70% গণভোটের রায়কে আপনি অস্বীকার করেন কোন দুঃসাহসে, কোন বেঈমানি করে, কোন মুনাফিকি করে? বাংলার মানুষ মেনে নেবে না। প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির বলেন, গণভোটের রায় অস্বীকারের মধ্য দিয়ে দেশে নতুন ফ্যাসিবাদের যাত্রা শুরু হয়েছে, তবে যে কোনো মূল্যেই তা রুখে দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। যেদিন গণভোটের গণরায়কে অস্বীকার করা হয়েছে, সেই দিন থেকেই নতুন করে আবার ফ্যাসিবাদের যাত্রা বাংলাদেশে শুরু হয়েছে। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, প্রিয় বাংলাদেশে রক্তমূল্য, জীবন মূল্য, জেল মূল্য, যত মূল্য দিতে হয়, ফ্যাসিবাদকে আর আমরা ফিরে আসতে দিব না ইনশাআল্লাহ। গণভোটের রায় বাস্তবায়নের অঙ্গীকার রক্ষায় দৃঢ় অবস্থান